দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় মিনি পার্লামেন্ট ডাকসু, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং জাহিদ আহসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অর্ধযুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে শুরু হওয়া উত্তাপ শুধু রাজনীতির মাঠে নয়, তা ছড়িয়ে পড়েছে পুরো দেশে। তার মানে জুলাই অভ্যুত্থানের পর ডাকসু নির্বাচনে প্রমাণ করে জাতীয় নির্বাচন কতটা প্রত্যাশিত এই দেশের মানুষের কাছে। যদিও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে প্রার্থীদের মাঝে। কে হবেন ভিপি, জিএস বা এজিএস তা দেখতে অপেক্ষা করতে হবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। দর্শক, 9 প্যানেলের লড়াই, প্রাথমিক বাছাই শেষে কেন্দ্রীয় সংসদের প্রাথমিক প্রার্থীর সংখ্যা 462, অর্থাৎ রেকর্ড সংখ্যক প্রার্থীর লড়াই এবারের নির্বাচনে। ভিপি প্রার্থী 48 জন। প্যানেল ঘোষণা করেছে প্রতিদ্বন্দ্বী সব দল। এবারের ডাকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আলোচনার শুরুতে আমি শ্যামল মালুম, নির্বাচন ঘিরে আপনাদের প্রত্যাশা কি সে বিষয়ে জানবো। জি, আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিশনকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, ডাকসুর বিষয়ে বলতে গেলে একটু ডাকসুর প্রেক্ষাপটটা বলা দরকার, ঐতিহাসিক প্রেক্ষাপটটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর আপনার সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় 3টা হল ছিল। সেটা ছিল ঢাকা হল, মুসলিম হল আর জগন্নাথ হল। এই 3টা হলের সমন্বয়ে ওই সময় সর্বপ্রথম ওই হলগুলোতে ডাকসু মানে ছাত্র সংসদ নির্বাচন হয়। সেই ছাত্র সংসদ নির্বাচনে আপনার ছাত্র প্রতিনিধি থাকতো 3 জন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে 1 জন দেওয়া হতো এবং একজন শিক্ষক থাকতেন। এই 5 জনের সমন্বয়ে প্যানেল গঠন করা হতো। তো সেটা 1921 সাল থেকে 45 সাল পর্যন্ত এইভাবে চলছিল। 1945 সালে স্যার পিজে হার্টস একটা নতুন নিয়ম করেন। সেই নিয়মে 45-46 সালে একটা নতুন আইন হয়। সেই আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর হবেন তিনি ডাকসুর বিপি নির্বাচিত হবেন, ডাকসুর সভাপতি নির্বাচিত হবেন এবং বিপি নির্বাচিত হবে শিক্ষার্থীদের ভোটে। তো এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু চলে এসেছে এবং 1952 ভাষা আন্দোলন, 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 90 আপনার গণঅভ্যুত্থান এবং সর্বশেষ 24 যেই অর্জন, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বা ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আগের 4 আন্দোলনগুলোতে যেমন ডাকসু সরাসরি অংশগ্রহণ করতে এবং 24 যে গণঅভ্যুত্থান হয়, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে ছাত্র জনতা যৌথভাবে অংশগ্রহণ করে। সুতরাং আমরা দেখছি যে বাংলাদেশের যে মিনি পার্লামেন্ট ডাকসু, এটার গুরুত্ব অত্যন্ত বেশি এবং সেই তাগিদ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা প্রথম থেকে ডাকসুর ব্যাপারে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে কাজ করছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং ডাকসুর বিষয়ে আমরা সবসময় পজিটিভ ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যখনই আমাদের সাথে আলোচনা হতো আমরা সবসময় বলেছি যে আমরা ডাকসুতে অংশগ্রহণ করতে চাই এবং সেই তাগিদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু সংস্কারের জন্য আমরা প্রায় 300-র মতো প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিষয় সেটা হচ্ছে সেই প্রস্তাবগুলো থেকে 3 থেকে 4টি প্রস্তাব আমাদের মেনে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে আমরা বলেছিলাম যে সরাসরি ভোটের মাধ্যমে যিনি ডাকসুর সভাপতি সেটাও সরাসরি ভোটের মাধ্যমে হবে। এরকম অনেকগুলো প্রস্তাব ছিল। মেয়েদের জন্য আলাদা বিপির কথা বলেছি। অনেকগুলো পজিটিভ প্রস্তাব আমরা দিয়েছিলাম। সেখান থেকে 3 থেকে 4টি প্রস্তাব আপনার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই সময় এগ্রি করেছে, বাকিগুলো আর এগ্রি করেনি। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের একটা প্লট ক্রিয়েট করা হচ্ছে। আমরা বারবার বলছি যে প্রশাসনের এই জায়গাগুলো, শ্যামল মালুম, আমরা বিষয়গুলো সেগুলো আমরা জানি, অনেকেই জানে এই বিষয় প্রেক্ষাপটই। কিন্তু আমার আপনার কাছে যে প্রশ্ন সরাসরি, এবার যে নির্বাচন, সেই নির্বাচন আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের যে প্রত্যাশা, আমরা বিশ্বাস করি 2024-এর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে থেকেই আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা আন্দোলনের প্রত্যেকটি ইভেন্টের সাথে আমরা ছিলাম এবং আমরা ছাত্রদলের আমরা সরাসরি ভোটের মাধ্যমে, আমরা আমাদের ইন্টারনাল ভোটের মাধ্যমে আমরা আমাদের যে প্যানেল দিয়েছি সেই প্যানেলের সবাই জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল। বিপিজিএস, এজিএস সবাই জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং আমরা বিশ্বাস করি আমরা শহীদের যে রক্ত,
রক্তের উপর মানে রক্তের সাথে শপথ করে আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি এবং আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই তাদের রত্ন চিনতে ভুল করবেন না। এবং আমরা আরেকটা জিনিস বলতে চাই যে গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে কোনো একটা ইভেন্ট ঘটেনি যেটা শিক্ষার্থী এরা অভিযোগ তোলার জায়গা ছিল। যে আমরা সবসময় পজিটিভ ছিলাম এবং জুলাই আগস্টের পরবর্তী সময় আমরা আরো অনেক বেশি পজিটিভ হয়ে গেছি। সুতরাং আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু প্যানেল আমরা দিয়েছি সেই ডাকসু প্যানেল আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করব, এটা আমাদের প্রত্যাশা। শ্যামল মালুম, আপনারা যে পদ্ধতিতে আপনাদের প্রার্থী বাছাই করেছেন আপনারা বলতে যাচ্ছেন কিংবা আপনাদের যে ভিপি ক্যান্ডিডেট উনিও বলেছেন এটা গণতান্ত্রিক পদ্ধতি, তার মানে কি অন্যরা অগণতান্ত্রিক পদ্ধতিতে প্যানেল দিচ্ছেন? এটা অন্যরা অন্যদের কথাটা বলবে। আমরা যেভাবে আমাদের প্যানেলটা নির্বাচন করেছি, যেমন আমাদের প্যানেল নির্বাচন করার সময় আমাদের সেন্ট্রাল ছাত্র দলের 5 জন আমরা ছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয় বোর্ডের 7 জন ছিল, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক ছিল, আমাদের দপ্তর ছিল, আমরা 14 জন আমরা ভোট দিয়েছি সরাসরি কে কাকে বিপি হিসেবে চাই। পরবর্তীতে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই বিপি হিসেবে দাঁড়িয়েছে যে জিএস। এইভাবে আমরা আমাদের প্যানেলটা নির্বাচন করেছি। আপনার পদ্ধতিটা আপনারা নিয়ে আসছেন সামনে, ধন্যবাদ। জাহিদ হাসান, নিশ্চয়ই আপনি শুনছিলেন তাদের যে প্যানেল যে পদ্ধতিতে তারা দিয়েছেন এই বিষয়ে বলবেন, পাশাপাশি আপনাদের প্রত্যাশাটা আমরা একটু জানবো গণতান্ত্রিক ছাত্র সংসদের। শ্যামল ভাই যেই পদ্ধতির কথা বললেন সেই পদ্ধতি নিশ্চয়ই খুবই চমৎকার, ওনার সেই কথার আমি প্রশংসা করি। একই সঙ্গে ওনাদের এখন যিনি ভিপি পদপ্রার্থী হয়েছেন জনাব আবিদুল ইসলাম খান, তিনি প্যানেল ঘোষণার 1 বা 2 দিন আগে বলেছিলেন যে জনাব তারেক রহমান তাদের সাংগঠনিক অভিভাবক, তিনি তাদের প্যানেল ঘোষণা করবেন, এরকম একটি স্টেটমেন্ট অনেকগুলো মিডিয়াতে এসেছে। তো সুতরাং এই দুটা কন্ট্রাডিক্ট করে যে আসলে কি প্যানেলটি তারেক রহমান সাহেব দিয়েছেন নাকি ওনারা যেভাবে ডেমোক্রেটিক ওয়েতে বলছে সেই ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচিত হয়েছে। দুইটা কিন্তু পরস্পর বিরোধী মন্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য, দুইটা কথাই ওনারা বলছেন। সুতরাং ওনাদের একটা জায়গায় ক্লিয়ার করতে হবে। ওনারা যদি বলেন যে তারেক রহমান সাহেব তাদের ভিপি জিএসএস ঠিক করে দিয়েছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন এইরকম করে আপনি একটি ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী যদি লন্ডন থেকে আসতে হয়, সেটা ছাত্ররা কিভাবে গ্রহণ করবে এটা ছাত্রদের ব্যাপার। সাধারণ শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে সেই জবাবটি দেবেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওনাদের ঠিক করতে হবে যে আসলে কি হয়েছে, তারেক রহমান সাহেব দিয়েছেন নাকি ওনারা ভোট দিয়েছেন। প্রথম কথা, আমরাই দিয়েছি, আমরা সরাসরি ভোটের মাধ্যমে দিয়েছি এবং আমি আপনার সেই কথা মেনে নিচ্ছি। কিন্তু আপনাদের ভিপি প্রার্থী কি কথা বলেছেন আমি নিশ্চয়ই এটা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। তো দ্বিতীয়ত আপনি যে প্রত্যাশার কথা বললেন, আমাদের প্রত্যাশা জয় নয়, আমরা জিততে চাই না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিতাইতে চাই। এটা জিতানোর পদ্ধতিটা হচ্ছে, দেখুন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারাই নেতৃত্বের জায়গাতে আছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের বয়স 5 মাস হলেও, প্রতিষ্ঠার 5 মাস হলেও এরা প্রত্যেকে বিগত বছরগুলোতে, শুধু গত বছরের জুলাই না তারও আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিরোধী রাজনীতির সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। গণরুম, গেস্টরুম, ক্যাম্পাস টর্চার ইত্যাদি সকল বিষয়ে তারা বিরোধী পক্ষ হয়ে জোরালো কণ্ঠস্বর ছিলেন। সুতরাং আমরা বিগত বছরগুলোতে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখবার জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য, একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় তৈরি করবার জন্য যে লড়াই করে এসেছিলাম, আমরা সেই লড়াইটি সামনের দিনেও করে যেতে চাই। সুতরাং এই লড়াইটি করলে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিতবে। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে এই লড়াইটিকে আরো বেগবান করবার জন্য ডাকসুতে আমাদের নির্বাচিত হওয়া উচিত, তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যদি তারা মনে করেন যে এই লড়াইটি আমাদের থেকে ছাত্রদল ভালো করবে, বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখবার জন্য ছাত্রদলের ভূমিকা ভালো হতে পারে, এবং অন্যান্য আরো যারা আছেন 9টি প্যানেল গঠিত হয়েছে তারা ভালো করবেন, শিক্ষার্থী তাদেরকে সেই ভোটটি দেবেন। এই পুরো প্রত্যাশাটি ছাত্রদের উপরে, শিক্ষার্থীদের আমরা ছেড়ে দিতে চাই। আপনার তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের ইশতেহারে কি কি থাকবে, কি বিষয়গুলো প্রাধান্য নিয়ে আসবেন? আচ্ছা, আগে জাহিদ হাসান একটা সুন্দর কথা বলেছে যে আমরা জিততে চাই না, আমরা শিক্ষার্থীদের জিততে চাই, আমি জিতাতে চাই। হ্যাঁ, আমি মনে হয় এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমরাও চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলগুলোর চেয়ে শিক্ষার্থীদের জয় হোক, শিক্ষার্থীরা যেই পক্ষে যাবে সেই পক্ষটাই জিতে যাক। এটার সাথে খুব ভালো একটা কথা বলেছে এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্যানেল গঠন নিয়ে যেই প্রথম থেকে একটা প্রপাগান্ডার মতো ছড়ানো হচ্ছে যে আমাদের এই প্যানেলটা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান করেছেন। আসলে এই জিনিসটা প্রথম থেকে একটা কাদা ছোড়াছুরির দিকে নিয়ে যাচ্ছিল। একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে বর্তমান বিবি প্রার্থী আবিদুল ইসলাম খান, ফাইনাল বিবি প্রার্থী, সে ওই সময় মানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবং একইভাবে আমাদের প্রায় 60 প্রায় অর্ধশত নেতাকর্মী কিন্তু বিপি এবং জিএস প্রত্যাশী ছিল। তো
তো ওই সময় আসলে আমরা কোন প্রক্রিয়ায় আমাদের নেতৃত্ব নির্বাচন করব এটা কিন্তু কেউ জানে না। আর আমাদের সাংগঠনিক অভিভাবক যেহেতু জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে হয়তো কোনো নির্দেশনা দিবেন, সেটা হয়তো তারা গেস করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি ভোটাভুটিতে চলে গিয়েছি, আমরা কোনো সিলেকশনে যাইনি। এই জিনিসটা আপনাদের মানে জাতির সামনে আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের এই প্যানেলটা ইভেন আমাদের যে হল সংসদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলটাও ভোটাভুটির মাধ্যমে করেছি আমরা। একটা দুইটা হলে পারি নাই, কিন্তু প্রায় 16টা হলে, 18টা হলতে থেকে 16টা হলে আমরা সরাসরি ভোটের মাধ্যমে প্যানেলগুলো করেছি। আর হচ্ছে এই হচ্ছে বিষয় আর কি, এই বক্তব্য। ইশতেহারে কি কি থাকছে? আচ্ছা, আমাদের ইশতেহারে নিয়ে কাজ চলতেছে। আমাদের ইশতেহারে শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমণ্ডলটা আছে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম বড় যে ছাত্র সংগঠনগুলো আছে সবার ইশতেহারের ভিতরে 80% মিল থাকবে, যে সব একজনের ইশতেহারের সাথে আরেকজনের 80% 70% মোটামুটি মিল থাকবে। কমন বিষয় তো একই, কিন্তু এর বাইরে হয়তো কিছু কিছু সংগঠন কিছু কিছু ইউনিক কিছু আইডিয়া তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করবে। আমরাও সেগুলো নিয়ে কাজ করছি যেন আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের যে ধারণাগুলো আছে আমরা সেগুলো যেন ইমপ্লিমেন্টেশন করতে পারি, সেগুলো নিয়ে আমাদের কাজ চলতেছে। আমাদের 26 তারিখ থেকে তো প্রচারণা শুরু হবে, তার আগে আশা করছি যে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে যে নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেটা আমরা জাতির সামনে উন্মুক্ত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা সবচেয়ে বড় প্রবলেম, অনেকগুলি আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার গেস্ট রুম যে কালচারটা, সেটা থেকে এবার বেরোতে পারবে? আমরা বলেছি গেস্ট রুম গণরুম কালচার চিরতরে কবর দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। এটা ছাত্র দলের অন্যতম প্রধান অঙ্গীকার। কিভাবে করবেন? গেস্ট রুম গণরুম কালচারই রাখবো না। গেস্ট রুম গণরুম কালচার কিভাবে হয়? গেস্ট রুম হয় নেতারা সেখানে যাবে, হল থেকে জুনিয়র যারা আছে তাদেরকে গেস্ট রুমে ধরে ধরে নিয়ে আসা হয় তাদের ইচ্ছার বিরুদ্ধে, সেটা থাকবে না। আর গণরুমের যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা হাইলি কোলাবোরেশনে কাজ করবো। আপনারা একটা জিনিস জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করার পরে অনেকেই কিন্তু হলে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি স্ট্রিক্টলি সেই রুলসগুলো মেনটেন করে এবং যারা পড়াশোনা শেষ করার পরে হলে যদি তাদেরকে থাকার সুযোগ সুবিধা না দেয়, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সিট খালি হয়। তো যার কারণে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদেরকে কিন্তু সেই প্রক্রিয়াতেও ইনক্লুড করা যাবে। আরেকটা বিষয় আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা ছাত্রদল সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিমান্ড করেছিলাম শিক্ষার্থী যারা হলে থাকবে না কিন্তু হলে থাকতে ইচ্ছুক তাদেরকে যেন আপনার একটা ভাতা প্রদান করা হয়, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় অলরেডি মেনে নিয়েছে। তো সুতরাং আমরা আস্তে আস্তে ভালো কাজগুলো করতে চাই এবং প্রত্যেকটি কাজই আমরা শিক্ষার্থীদের স্বার্থে করতে চাই এবং আমরা চেষ্টা করছি খুব ভালো কিছু করার। ধন্যবাদ শ্যামল মালুম। জাহিদ হাসান, আপনাদের ইশতেহারে কি থাকবে সেটা যদি একটু মানে আমরা জানতে পারি আর কি। আমাদের ইশতেহারে সেটাই থাকবে যেটা আমরা গত 5-6 বছর বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভিজম করে রাজনীতি চর্চা করে ছাত্রদের সঙ্গে মিশে তাদের যে আকাঙ্ক্ষার কথা আমরা শুনতে পেয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ে যে ক্রাইসিসগুলো নিজেরা উপলব্ধি করেছি, যে ক্রাইসিসগুলো দেখেছি, সেই ক্রাইসিসগুলোর অনেকগুলো জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মিটে গেছে। সেই ক্রাইসিসগুলো আর যাতে ব্যাক করতে না পারে সেই বিষয়টি থাকবে। একই সঙ্গে যেই সমস্যাগুলো জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মিটে যায়নি কিংবা যেতে পারেনি নানা রকমের বাধার কারণে, সেগুলো কীভাবে মেটানো যায় সেজন্য আমরা প্রস্তাবনা দিব ম্যানিফেস্টোর মধ্যে। আমরা একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই। গবেষণা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রস্তাবনা দিতে চাই। যেমন ধরুন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় প্রায় 40,000 শিক্ষার্থী পড়ে। এই 40,000 শিক্ষার্থী তার অধ্যয়নকালীন সময়ে কিভাবে জীবিকা নির্বাহ করবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো হেডেক নেই। বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে কখনো মাথা ঘামায় না। ফলত ছাত্রদের টিউশন করতে হয়, পার্ট টাইম জব করতে হয়। ধরেন সাইকেল চালিয়ে ঢাকার শহরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে হয় শুধুমাত্র একবেলা বা 2 বেলা পেট পুরে খাবে এজন্য। সুতরাং এই যে 2 বেলা পেট পুরে খাওয়ার জন্য তাকে এই যে পুরো সময়টা ব্যয় করতে হয় দিনের, ফলত তার একাডেমিক জীবন বাধাগ্রস্ত হয়। আপনারা কি করতে যাচ্ছেন আসলে? আমরা একটা রূপরেখা দেখাবো, একটা প্রস্তাবনা দিব। দেখেন, এই কাজগুলো করবার দায়িত্ব আমাদের না, আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এগুলো নিয়ে বার্গেন করতে পারি যে এইভাবে করে, মানে আপনাদের সেই রূপরেখা কি তাদের টিউশনই করতে হবে না, কিন্তু তারা আর্ন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে দেখুন, মানে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেটি হয় যে এই ফিটা বিশ্ববিদ্যালয় ছাত্রদের হয়ে বেয়ার করে। এখন বাংলাদেশ যেহেতু ওই রকমের উন্নয়নশীল দেশ না, বাংলাদেশের যেহেতু সরকার এত বেশি বাজেট বিশ্ববিদ্যালয়কে দিতে পারে না, তবুও আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রকমের সক্ষমতা আছে যা দিয়ে সে তার 40,000 শিক্ষার্থীর
মিনিমাম জীবনের ব্যয়ভার বহন করতে পারে, আমরা সেই রূপরেখাটি দেখব। আপনাদের যে ভিপি প্রার্থী কালকে দেখলাম যে উনি অনেক কথাই বলেন, এর মধ্যে একটা কথা ছিল যে আবাসিক হলে রাজনীতি থাকবে না, সেক্ষেত্রে আপনারা দেখুন আমরা মনে করি যে শিক্ষার্থী যেটা রিডিং রুম, যেটা তার বেডরুম, এইখানে রাজনীতি প্রবেশ করতে দেওয়া উচিত না। দেখুন আগের সময় যেটা হতো ছাত্রলীগের সময়, মানে সেই জায়গাটাকে আপনি স্টপ করতে পারবেন না, আমরা মনে করি আমাদের জায়গা খুবই স্পষ্ট। দেখুন গত 1 বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অরাজনৈতিক হবার একটা চাহিদা খুব বাজেভাবে ছড়ায় গেছে। ডাকসুর মতো একটা রাজনৈতিক ইভেন্টে জিতবার জন্য অনেকে এখন অরাজনৈতিক হবার ভং ধরছেন। ধরেন উমামা ফাতেমার মতো লোক, যিনি ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তিনি ডাকসু নির্বাচনের আগে এসে বলছেন রাজনীতি কেমন লাগবে, ছাত্ররা আসবে লেখাপড়া করতে, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টা একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন। এটা খুব বাজে যে নিজেকে অ্যাপলিটিক্যাল হিসেবে প্রকাশ করবার যে খায়েশ, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আমাদের পুরো ন্যাশনের জন্য খুবই বাজে ব্যাপার হয়ে ওঠে, এবং এইটা তারা করে মূলত ভোটে জিতবার জন্য। বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব ভালো জিনিস না, এবং এই ব্যাপারটি গত 1 বছর ধরে ধীরে ধীরে ছড়ানো হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যখনই বলি যে রাজনীতি চর্চা করব, এই রাজনীতি চর্চা যাতে শিক্ষার্থীদের বেডরুম এবং রিডিং রুমে না হয়। বিগত সময় কি হতো, ধন্যবাদ জাহিদুল, আমি আসবো এই যে বেডরুমে এবং রিডিং রুমে যাতে রাজনৈতিক চর্চাটা না হয় সেই লক্ষ্যে তারা কাজ করে যাবে। জনাব শ্যামল মালুম এই বিষয়ে একটু শুনবো। আচ্ছা, একটা জিনিস হচ্ছে গত 18 বছরে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে, সেটা হচ্ছে আই হেট পলিটিক্স। সেটা ছিল ফেসিবাদী আওয়ামী লীগের অন্যতম বড় একটা অস্ত্র, এবং এই ক্যাম্পেইনটার মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের ছাত্র সমাজের একটা বৃহৎ অংশকে তারা রাজনীতি থেকে দূরে রেখেছিল। এবং আপনারা দেখেছেন জুলাই এবং আগস্ট মাসে, বিশেষ করে 15 তারিখ জুলাই মাসের, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে আই হেট পলিটিক্স, সেখানে বলা হচ্ছে যে মেয়েরা বাংলাদেশের রাজনীতির বিষয়ে সবচেয়ে খোঁজখবর কম রাখে। কিন্তু আমরা দেখলাম যে জুলাই এবং আগস্টে এদেশের নারীরা রাজনীতির বিষয়ে সবচেয়ে বেশি কনসাস, এবং তারাই সর্বপ্রথম রোকেয়া হল, শামসুন্নাহর হল, কুয়েতমৈত্রী হলের গেট ভেঙে কিন্তু তারা সেদিন রাজপথে না নেমে আসলে কিন্তু বাংলাদেশের যে বর্তমান চিত্র সেটা কিন্তু আমরা পেতাম না। তো এখন এইখানে একটা ক্যাম্পেইন আরেকটা কিন্তু চালানো হচ্ছে গত 1 বছর ধরে। সেটা হচ্ছে যে আপনার প্রথমে ক্যাম্পেইন চালানো হলো কি, যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকবে না, সেই নেতৃত্ব থেকে জামাত শিবিরের ছেলেরা। তিতুমির কলেজে যেই ছেলেটা দেখলাম যে এই ক্যাম্পেইনটা চালাচ্ছে, কিছুদিন পরে সে শিবির হিসাবে আত্মপ্রকাশ করছে। বাংলা কলেজে যেই ছেলেটা এই ক্যাম্পেইনটা চালাইছে, সে কিছুদিন পরে বাংলা কলেজের শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। আচ্ছা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি, আপনার হচ্ছে যে সে ছাত্রলীগের রাজনীতি করছে। আপনার জগন্নাথের যে ছেলেটা ছাত্রলীগ করতো, শিবিরের সেক্রেটারি, শিবিরের সভাপতি, সেও আপনার এই একই ক্যাম্পেইন চালানো হয়েছে। সর্বপ্রথম ক্যাম্পেইনটা চালানো হয়েছে যে ঢাকা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকবে না। শিবিরের সরাসরি তত্ত্বাবধানে তারা এই ক্যাম্পেইনটা চালিয়েছে, এবং তারা যখন এই ক্যাম্পেইনে সফল হলো না, তারপর হচ্ছে যে সেকেন্ড অপশন আসছে, সেটা হচ্ছে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে বিষয়। দেখুন একটা আমি কথা বলি, এখানে লিগ্যাল কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে লিগ্যাল পয়েন্টে আপনি ছাত্র রাজনীতি কিভাবে বন্ধ করবেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আদেশ 1973 আছে, সেই 1973-তে কিন্তু ছাত্র রাজনীতি হলে বন্ধের কোনো নির্দেশনা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর সর্বপ্রথম কিন্তু হলে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যে 3টা হল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে সাথে হল রাজনীতি জড়িত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে যে হলের যে রাজনীতি বন্ধ আপনি কিভাবে করবেন। হলের রাজনীতি যদি আপনি বন্ধ করতে চান, 1973 আদেশ আপনাকে বাতিল করতে হবে। এখন 1973 আদেশ বাতিল করার জন্য আপনার লাগবে ইলেকটেড পার্লামেন্ট। এখন বাংলাদেশে ইলেকটেড পার্লামেন্ট নেই, নাম্বার 1। আমি শেষ করি, ইলেকটেড পার্লামেন্ট ধরেন আপনি ইলেকটেড পার্লামেন্ট হলো, ইলেকটেড পার্লামেন্টে ছাত্র রাজনীতি বন্ধ করার আইন আপনি পাস করলেন, কিন্তু সেটা সংবিধানের 36, 37 এবং 38 ধারার এগেইনস্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে আপনার সংবিধান চেঞ্জ করতে হবে। ধরেন আপনি সংবিধানও চেঞ্জ করলেন, প্রক্রিয়াটা জটিল। তারপরে আইসিসিপিআর যেটা ইন্টারন্যাশনাল আপনার আইসিসিপিআর লয়ার যেখানে বাংলাদেশ সাইন করেছে, সেইটার আপনার 19, 20 এবং 22 ধারার এগেইনস্টে চলে যাবে। সুতরাং এই যে আপনি মত প্রকাশের স্বাধীনতাতে আপনি বাধা দিতে পারেন না। আমি যদি হলে রাজনীতি না করতে পারি, হলে রাজনীতি আমি করতে চাই, কোনো শিক্ষার্থী যদি স্বেচ্ছায় করতে চাই, এটা তার অধিকার, আপনি তো অধিকার ভায়োলেট করতে পারেন। ধন্যবাদ শ্যামল। আমি আরেকটা প্রশ্ন যেটা করবো, যেহেতু আপনি শিবিরের কথা এখানে নিয়ে আসতেন, আর দেশের ভেতর এবং বাইরে থেকেও কেউ কেউ ঘোষণা দিচ্ছে যে শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হবে, ঘোষণা আসছে, এই বিষয়ে একটু জানবো। আচ্ছা, শিবির তো আওয়াজ দেয় বেশি, এখন ওদের কথা বলে লাভ নাই তো। ওরা হচ্ছে যে ভাই আপনাকে থামাই, জি জি, এটা শুধু দেশের বাইরে থেকে না, মানে দেখেন এখানে পাকিস্তান থেকে মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। পাকিস্তান না, আমি বলি যে মানে আমার প্রশ্ন এই কথাগুলো কেন আসছে এরকম। আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে যে মানে এই ব্যাপারটা খুবই ফানি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 40,000, এবার হচ্ছে ভোটার 39,000 সামথিং,
এবং তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বর্তমান রানিং ছাত্র। কিন্তু আপনি দেখবেন এই ফেসবুকে ভোট দেয়, ফেসবুকে জিতায় দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কোথায় কোন ডিগ্রি কলেজে পড়ে, আমি তাদেরকে ছোট করছি না, মোটেই ছোট করছি না। মুশকিল হচ্ছে সে যখন এসে বলে যে শিবির এবং কেবল শিবিরই জিতবে, এইখানে সাদিক ক্যাম এবং কেবল সাদিক ক্যামে জিতবে, অন্য যে সকল প্রার্থীরা আছেন, ছাত্ররা আবিদ ভাই আছেন, আমার বন্ধু কাদের আছেন, তারা কেউ জিতবে না। এটা খুব মুশকিলের, এবং এইটা দেখে একটা সাংঘাতিক উৎফুল্লতা ছড়ায় যে হ্যাঁ শিবির বোধহয় জিতে যাচ্ছে। এটা শুধু দেশের বাইরে থেকে না, দেশের মধ্যে থেকে। আপনি ওদের আমি একটু এড করি, একটা কথা বলেন যে ওদের এগেইনস্টে আপনি যে কোনো প্রার্থী একটা কথা বলুক, মনে করেন যে গালাগালি করে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2, এখানে ওনাকে বলেন একটা পোস্ট দিতে, শিবির যে কাজটা করছে, একটা অপকর্ম করছে, আপনি এটা শেয়ার করেন, এখানে অ্যাপ্রুভ হবে না। এই গ্রুপগুলো চালায় শিবির। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয় আছে, এই যে প্রোপাগান্ডার বিষয় আসতেছে, বিভিন্ন সাইটের বিষয় আসতেছে, এবং বিভিন্ন দলের পক্ষ থেকে যে অভিযোগগুলো আসতেছে, তাহলে এর পিছনে কারা কারা করতেছে? না ওই যে শিবিরকে বলেন ভোট আইডি দিয়ে ভোট দিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট দিতে হলে তো প্রকৃত ভোটার লাগবে, ওই ভোট আইডির ভোটে তারা পাস করবে, কিন্তু অ্যাকচুয়ালি ভোট তাদের কয়টা আছে তারা ভালো করেই জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ছাত্রদল একটা মিছিল করেছে, ছাত্র শিবির মিছিল করেছে, পাশাপাশি ওদের যে মিছিলে 90% লোক বাইরে থেকে নিয়ে আসছে। ধন্যবাদ শ্যামল মালুম। জাহিদ হাসান, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপনারা যে কিন্তু আপনারা প্যানেল দিলেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদে, শিক্ষার্থী সংসদ, 1 বছর আগে এই বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, সেখানে সবাই ছিল, সবাই যুক্ত ছিল, এর মধ্যে এই বিভাজনটা কেন হলো আসলে? না, এই মানে আমি একটু নামটা নিয়ে বলি, এই নামটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ধার করা না। আমরা মনে করি যে গত বছরের যে জুলাই গণঅভ্যুত্থানের মূল এসেন্স ছিল বৈষম্যকে দূর করা, এবং আমরা মনে করি যেই সকল স্বপ্ন নিয়ে শুধু জুলাই গণঅভ্যুত্থান না, তার আগেও বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়ে গেছিল, সেই যাত্রাগুলো এখনো শেষ হয়নি। সুতরাং ওই বৈষম্যকে বিরোধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং মানবাধিকার সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার যাত্রাটা এখনো বহমান আছে, সেজন্য আমরা এই নামটা বেছে নিয়েছি। আর বিভাজনের মানে ব্যাপারটা খুবই দীর্ঘ আলাপ, আমি একটু শুধু একটা ব্যাপার আমি একদম শর্টে জানতে চাই, আমি একদম খুবই সংক্ষেপ করে বলি। প্রথমত ব্যাপারটা হচ্ছে, এর জন্য মূল সমস্যা হলে যে আন্দোলন আসলে কারা করেছে, কারা এখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। দেখেন, এসব নিয়ে প্রথমত মানে সেটা নিয়ে কি দ্বন্দ্ব না, ক্রেডিটটা নিয়ে প্রথম, হ্যাঁ মূল সমস্যা এখানে। ক্রেডিট নিয়ে প্রথমবারের মতো 5 আগস্টে বিজয়ের পরে প্রথমবারের মতো ক্রেডিট দাবি করেছে ছাত্র শিবির। আমি আপনাকে একদম ধরে বলি, সোহরাওয়ার্দী উদ্যানে একটি সিরাত সম্মেলন হয়েছিল 5 আগস্টের বেশ কিছুদিন পরেই, আপনাদের যদি মনে থাকে বোধহয় ফেনীর বন্যার পরপরই। সেখানে এখন জামাত ইসলামের একজন এমপি পদপ্রার্থী মওলানা আমির হামজা, খুবই বিখ্যাত বক্তা, তিনি বলেছিলেন যে এই যে 158 জনের একটি সমন্বয়কের তালিকা আছে, এর 108 জন শিবিরের। এটা তিনি প্রথমে সেখানে উচ্চারণ করলেন, সেই ভিডিও আশা করি এখনো পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে, এবং এইটার ক্যাম্পেইন ফেসবুকে বেশ বড় করে চলেছে। এটা শ্যামল ভাইরা আমার সাথে স্বীকার করবেন, আপনারা যারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারাও স্বীকার করবেন, চললো। তার মানে প্রথম ক্রেডিটটা নিতে আসলো শিবির। এখন আপনি যখন বলেন যে 158 জন সমন্বয়কের 108 জন শিবির, তার মানে এই বিপ্লবের 2/3 আপনারা করেছেন। ছাত্রদল কি করছে? ছাত্রদল ছিল না, তাদের নেতাকর্মীরা মারা যায় নাই, আমরা ছিলাম না। মূল কথা হচ্ছে আপনি বলেন যে 108 জনের কে কি শিবিরের। এখন এই যখনই আপনারা শুরু করলেন, তখন তো ছাত্রদলের জন্য এটা ক্রাইসিস, আমার জন্য ক্রাইসিস। আমাকে তো আপনি 2 দিন পরে বলবেন যে আমি বিপ্লবে ছিলাম না, আমাদের জন্য খুব ক্রাইসিস না। আপনি তো সেই দিন পার করেছেন যে 2018 সালের 30 ডিসেম্বর যে ইলেকশন, সেই ইলেকশনে আপনার সভাপতি নৌকে নৌকে স্লোগান দিয়েছে। আপনার এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের শিবিরের সদস্য ছিল, এবং তাকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন ছাত্রলীগে ছিলেন, বললো এটা ছাত্রলীগ জবাব দিবে। মানে ছাত্রলীগ আপনাকে জোর করে নিছে, ধরে নিলাম ছাত্রলীগ আপনাকে জোর করে তার দলের প্যাডে নাম ঢুকেছে, আপনি তখন সেটা প্রতিবাদ করেন নাই কেন? সেই জবাব তিনি দিতে পারবেন। দ্বিতীয় কথা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেট করতাম, আমি ডিবেট করতে পারি নাই শুধুমাত্র আমি তখন ছাত্রদিকের পরিষদে রাজনীতি করতাম বলে। একই জিনিস ছাত্র দলের অনেকের সঙ্গে ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাবের এখন অ্যাক্সেস পায়নি। কিন্তু ইনি যে এখন ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, তিনি ক্লাবের জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন, এবং আমরা দেখেছি তিনি ডিবেটিং ক্লাবের সভাপতি হওয়ার পরে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি, যার একাধিক টর্চারের ঘটনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তানভীর হাসান সৈকতের সঙ্গে ফুল দিয়ে দেখা করেছেন। মানে ব্যাপারটা এমন যে ভাই আপনার কৃপায়, আপনার দয়ায় আমি এই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হইলাম, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে ফুল দিতে আসলাম। তো ছাত্রলীগের কৃপায় যে ডিবেট করা, ওই ডিবেট আমার দরকার নেই। আমি ছাত্রলীগকে চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি, আমি সূর্য সহাল ডিবেটিং ক্লাবে ডিবেট করতে পারি নাই, কারণ আমি ছাত্রলীগের বিরোধী রাজনীতি করতাম। সুতরাং যখন আমাদের এত বড় লড়াইয়ের পরে আমরা মনে করি যে
ছাত্র শিবির নির্যাতিত ছিল, তাদের বহু নেতাদেরকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মুখোমুখি করা হয়েছে। কিন্তু আপনি যখনই মনে করেন যে এটা কেবলই আপনার একার, এখানে আর কারো কোনো অংশীদারিত্ব নাই, কেউ এই ফাইটটা আওয়ামী লীগের বিরুদ্ধে করে নাই, তখন বাকিরাও তাদের কথা বলতে শুরু করে। ধন্যবাদ জাহিদ হাসান। শ্যামল মালুম, 1 বছর মানে আগেও ছাত্র রাজনীতির উপর মানুষের আস্থা অনেকটা ছিলই না বলা যায়, কারণ বিভিন্ন অভিযোগ ছিল, চাঁদাবাজি, টেন্ডার দখল, অনেক বিষয়গুলো নিয়ে। কিন্তু এখন এসে আপনারা সুন্দর সুন্দর কথা বলছেন। 1 বছর পর এসে মানুষ কেন আপনাদের উপর আস্থা রাখবে? জি, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে আমাদের জাহিদ হাসান যে কথাটা বলেছে যে বৈষম্য বিরোধী একটা প্যানেল তারা দিয়েছেন ডাকসু নির্বাচনে, আপনারা যে নামটা ইউজ করেছেন এই ব্যানারটার সাথে কিন্তু আমরাও সরাসরি ওইটা বৈষম্য ছাত্র আন্দোলন, আপনি আমি এই বৈষম্য টার্মটা নিয়ে এসেছেন, তো আপনারা শব্দটা ব্যবহার করতে পারেন, এই শব্দটা তো কারণে ইনজার করে দেওয়া হয়নি। আমি তো এবং এই শব্দ তো কিন্তু এসেন্স আছে, এসেন্স হচ্ছে যে বৈষম্যের বাইরে গিয়ে আমরা এটা, এই এসেন্সটা 1971 সঙ্গে জড়িত। 71-এ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য যুদ্ধ হয়েছিল। আপনি কি মনে করেন 71-এ সেই এসেন্স শেষ হয়ে গেছে? আমি তো মনে করি না। 71-এ সেই ফাইট এখনো বাকি আছে, 24 বছর সেটা পূরণ হয়নি, আমরা ফাইটটা করতে চাই। আমি বলি শুনেন, আপনারা এই যে আবার বৈষম্য বিরোধী যে প্যানেলটা আপনারা নিয়ে আসছেন, এই ব্যানার টার্মটা আবার ইউজ করছেন, সেটা হচ্ছে যে এইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা ছিল, এই ব্যানারে বাংলাদেশের মানুষ কিন্তু বৈষম্য বিরোধী শব্দটা শুনলে একটা ব্যানারকেই শুনে। এবং আমরা একটা জিনিস বলতে চাই, এই ব্যানারের অধীনে কিন্তু আমরা জুলাই এবং আগস্ট মাসে আন্দোলন করেছি। আপনারা যদি এই টার্মটা ইউজ করতে চান, তাহলে 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যত অপকর্ম হয়েছে আপনাদের সেই দায় কিন্তু নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই যে 12 কোটি টাকা বন্যার জন্য তুলেছে, ফেনীতে বন্যার জন্য, সেই টাকার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে। না আমি বলি ওই সময় টিএসসি তো ওই সময় মানুষ, সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছে সেখানে অনুদান দেওয়ার জন্য। ওই সময় কেউ কেউ পকেটে বান্ডেল নিয়ে সেখান থেকে চালের বস্তা নিয়ে চলে গেছে। হ্যাঁ, দায়ভার নিতে হবে। আপনারা যেহেতু ওই বৈষম্য বিরোধী টার্মটাকে আবার নিয়ে আসছেন, আপনাদেরকে নিতে হবে। আমার প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্ন করেছেন 1 বছর আগে আস্থা ছিল, এখন কি সেই আস্থা আছে কিনা? এখন শুনেন, এখানে গত 1 বছরে আমরা যে কাজগুলো করেছি সেটা মানুষ অ্যানালাইসিস করবে। আমরা যদি ভালো কিছু করে থাকি সেটা মানুষ ইভালুয়েট করবে, আমরা যদি খারাপ কিছু করে থাকি মানুষ আমাদেরকে কিন্তু তিরস্কার করবে। ধন্যবাদ। সেই দিকে একদম আরেকটা আমি কাউন্টার করছি, সেটা হচ্ছে এই ডাকসু নির্বাচনকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, সে বিষয়ে একটু শুনুন। আচ্ছা, প্রশাসন আসলে আমরা এখনো আমাদের প্রশাসনের বিষয়ে অনেক অভিযোগ আছে। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে হলে ছাত্র রাজনীতি কেমন চলবে। আপনার হচ্ছে যে ডাকসু প্যানেল ঘোষণা করার পর একটা কমিটি গঠন করা হয়েছে, হলে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে। এই কমিটিটাকে আগে করা যেত না? ডাকসু তফসিল ঘোষণা করার আগে, ডাকসু তফসিল ঘোষণা করার পরে যখন ছাত্র সংগঠন, সকল ছাত্র সংগঠন ওনারাও ছিল যে তাহলে আমরা রাজনীতিটা কেমন হবে বিশ্ববিদ্যালয়ে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাথায় টনক নড়ছে, 23টা ছাত্র সংগঠন নিয়ে বসেছে, সেখানে একটা ছাত্র রাজনীতির রূপরেখা হলে কেমন হবে এটা নিয়ে একটা প্রস্তাবনা সব ছাত্র সংগঠন দিয়েছে, একমাত্র শিবির ছাড়া। ওনারা ওই সময় এগ্রি করেছে আমি যতটুকু জানি। তো সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ের এটা প্রথম ভুল। আর দ্বিতীয়ত ভুল হচ্ছে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের বিসি আছেন, প্রক্টর আছেন, হ্যাঁ, ওনাদের সাথে আমরা দেখেছি বিসি স্যারের সাথে কিন্তু শিবিরের অত্যন্ত ভালো সখ্যতা, ঠিক আছে, অনেক ছবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ওই সময় সভাপতি সাদিক কায়েম, তাকে সর্বপ্রথম আবিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই জানতো না উনি শিবিরের সভাপতি। সাদিক কায়েমকে সর্বপ্রথম বলেছে যে শিবির এটা করেছে, তখন সব ছাত্র সংগঠনের নেতারা জিজ্ঞেস করেছে এটা যে শিবিরের সভাপতি সাদিক কায়েম, আপনি কিভাবে জানেন? ওই দিন রাতে শিবিরের কমিটি প্রকাশিত হয়েছে। ধন্যবাদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন আসতেছে, তাহলে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, সেটা আসলে রক্ষা করা কিংবা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তখন আসে যখন ছাত্রদলের প্যানেলে জিএস পদপ্রার্থী যিনি আছেন হামিম, আপনি একটু জেনে বলেন, আমি আর ব্যাখ্যা আছে তাহলে আমাকে বলতে দিতে হবে এই বিষয়ে, ঠিক আছে? আপনি এখন লাস্টের দিকে বলে শেষ করে দেবেন, আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। ডাকসুর আচরণবিধির 2-এর ক এবং খ স্পষ্টত বলা আছে, যখন কেউ নমিনেশন ফর্ম তুলতে যাবে তিনি 5 জনের বেশি সমর্থক নিয়ে যেতে পারবেন না, এবং সেখানে কোনো মিছিল বা স্লোগান দিয়ে যাওয়া যাবে না। যদি কেউ যান, তার শাস্তির ব্যাপারে সেই আচরণবিধির 17 নম্বর অনুচ্ছেদে বা 17 নম্বর ধারায় বলা আছে। একটু ক্লিয়ার করে আপনি অভিযোগ আনছেন, অভিযোগ এখনো শেষ করিনি তো। 17তে বলা আছে, যদি কেউ এই কাজ করেন 5 জনের, আমরা একদম শেষ দিকে, আমরা 1.5 মিনিট 5 জনের বেশি সমর্থক নিয়ে যান কিংবা মিছিল স্লোগান দেন, তাহলে তাকে নানা রকমের শাস্তির কথা সেখানে বলা আছে। আমরা দেখলাম যে হামিম যখন গিয়েছেন,
তিনি তখন তার সঙ্গে 5-এর অধিক সেখানে 30-40 জন আচ্ছা, আমি একটা শেষ তারা করে দিই, গেছেন বলছি, এবং বলছি। তারা স্লোগান দিচ্ছেন এবং হামিম ভাই স্লোগান দিচ্ছেন, আরো নানা রকমের স্লোগান দিয়েছেন। তো ব্যাপারটি হলো আমরা তখনই নিরপেক্ষ বুঝতাম প্রশাসনকে যদি জিএস পদপ্রার্থী যিনি আছেন ছাত্রদলের তাকে এই ব্যাপারে ন্যূনতম জিজ্ঞাসাবাদ জবাব দিতে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু বলি। তাকে সেটি করা প্রথমত হয়নি। জিজ্ঞাসাবাদের বিষয় তখন আসবে যখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে তখন। এখানে হামিমের সাথে মিছিলে 5 জন প্রার্থী ছিল, নির্বাচনী আচরণবিধিতে বলা হচ্ছে প্রত্যেক প্রার্থী সাথে করে 5 জন নিতে পারবে। তাহলে 5 জন প্রার্থীর সাথে যদি আরো 5 জন করে যায় তাহলে 25 জন, আর 5 জন প্রার্থী তাহলে 30 জন। ওই মিছিলে ওর সাথে যারা গিয়েছিল ওখানে 30 জন ছিল কিনা আপনারা গুনে দেখবেন, নাম্বার 1। আর নাম্বার 2, চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার কাছে যখন হামিম গিয়েছিল তখন ওরা মাত্র 5 জন প্রার্থী গিয়েছিল এবং তার পরবর্তী সময় যখন স্লোগান দিয়েছে, আমি একটু বলি, স্লোগান যারা দিয়েছে তারা হচ্ছে যে তার সমর্থকরা পিছন থেকে স্লোগান দিয়েছে, এটা সাথে সাথে অফ করে দেওয়া হয়েছে, নাম্বার 1। এবং চিফ রিটার্নিং, আমি বলি চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তা, শুনেন শুনেন, এটা স্ট্যাটাসটা কখন আসছে? সেলিব্রেট করে না হামিম যখন সেলিব্রেট করে তখন স্ট্যাটাসটা কখন আসছে? শুনেন শুনেন, চিফ রিটার্নিং কর্মকর্তা কে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে নির্বাচনী আচরণবিধি আপনি লক্ষ্য করেছেন কিনা। চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন না, সে আমার অফিসে আসার পরে কোনো ধরনের কোনো কিছু হয় নাই। চিফ রিটার্নিং কর্মকর্তার এই স্টেটমেন্টের পর না না বিএনপি প্রশাসন আপনি বলছেন, আপনি বলছেন এটা তো 19 সালে ছাত্রলীগকে যেভাবে ফ্ল্যাট দিয়েছে এইবারে পয়সা ট্যাক্সটা ছাত্রদলকে তারা তো বলছে শিবিরের প্রশাসন। হ্যাঁ, আপনি বলছেন কাজে কর্মে বুঝবো, কাজে কর্মে 19 সালে আপনি বলছেন, আপনি জিনিসটা মানছেন না কেন? ছাত্রলীগকে যেভাবে আচরণবিধি মানতে দেওয়া হয় নাই, আপনি 5 জন আচরণবিধির বাইরে গিয়ে ডাকসু করেছে, এবার ছাত্রদল আচরণবিধির বাইরে গিয়ে ডাকসু আপনি 5 জন নিয়ে যেতে পারবেন না, বিএনপি চালায়, সরকার বিএনপি, আপনি 5 জন নিয়ে যেতে পারবেন না, দেশ চালাচ্ছেন আপনারা, দেশ কিন্তু আপনারা চালাচ্ছেন। শুনেন, সরকারি দলে আছেন, সরকারি দলে আছেন আপনারা, ঠিক আছে? ডাকসুতে কিন্তু সরকারি দল জিতে না, মনে রাখবেন। তাহলে ছাত্রদল জিতবে না, আমরা বুঝলাম। সরকারি দল তো আপনারা, ছাত্রদল চায় না জিততে, আপনারা সরকারি দল, আমরা সরকারি দলে না, আমাদের তো এখনো অনেক খারাপ অবস্থা। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।